হ্যালো ভিউয়ার্স, সবাইকে ওয়েলকাম ইন্স্যুরেন্স উইজডম চ্যানেলে। আমি সুরভি বন্দ্যোপাধ্যায়। আমরা পড়ছি IC 67 মেরিন ইন্স্যুরেন্স। এর আগের ভিডিওতে আমরা পড়েছিলাম চ্যাপ্টার 4 এর পার্ট 1, আর আজকে আমরা এই ভিডিওরই নেক্সট পার্ট পড়ব। চলো, তো এই পার্টে আমরা যেটা প্রথমে পড়ব সেটা হচ্ছে যে ডিউরেশন ক্লজ আন্ডার ICC ক্লজেস, মানে ICC A, B, C এই তিনটে ক্লজ যেটা আমরা এর আগের পার্টে পড়েছিলাম, সেই ক্লজেরই ডিউরেশন ক্লজটা আমরা পড়ব। ওকে, তাহলে কি বলছে? দ্য ট্রানজিট ক্লজ ইন মেরিন ইন্স্যুরেন্স ইন্ডিকেটস দ্য ডিউরেশন অফ ইন্স্যুরেন্স কভারেজ ডিউরিং দ্য ট্রান্সপোর্টেশন অফ গুডস। তাহলে গুডসের যে ট্রান্সপোর্টেশন হচ্ছে, তো সেই ট্রান্সপোর্টেশনের সময় কখন ইন্স্যুরেন্স কভারটা শুরু হচ্ছে এবং কখন সেই কভারটা শেষ হচ্ছে, সেটাই আমরা পড়ব এই ডিউরেশন ক্লজে। চলো, Transit clause of ICC A, ICC B and ICC C says that the cover starts as the cargo first moves from the consignor's warehouse or storage for the purpose of loading in the carrying vehicle, and the cover remains during the whole journey and ends when the cargo delivered. মানে কোথায় ডেলিভার্ড হবে? আচ্ছা, প্রথমে এতটা আমরা বুঝে নিই। সেটা হচ্ছে যে এই ICC A, ICC B এবং ICC C এর ক্ষেত্রে কি হচ্ছে, কখন কভারটা শুরু হচ্ছে? যখন কনসাইনারের ওয়্যারহাউস থেকে গুডসটা প্রথম ট্রানজিট শুরু করছে ফর লোডিং ইন দ্য ক্যারিং ভেহিকেল। ধরো কনসাইনারের ওয়্যারহাউস থেকে ফার্স্টে বেরিয়ে সেটা একটা ট্রাকে ওঠানো হবে, ট্রাকে লোডিং হবে এবং সেই ট্রাকে করে সে হয়তো শিপমেন্ট পোর্ট অবধি আসছে। ঠিক আছে, তো এই প্রথম যে ওয়্যারহাউস থেকে বেরোলো, বেরিয়ে যে ট্রাকে যে লোডিং হচ্ছে, সেখান থেকেই কিন্তু কভারটা শুরু হচ্ছে, ইন্স্যুরেন্স কভারটা শুরু হচ্ছে। এবং এটা কত দূর অবধি চলবে, কোথায় শেষ হবে, সেটার জন্য 3টে পয়েন্ট আছে। তো সেই 3টে পয়েন্ট একটা একটা করে আমরা দেখে নেব। হচ্ছে টু দ্য কনসাইনিজ ওয়্যারহাউস অর প্লেস অফ স্টোরেজ অ্যাট দ্য ডেস্টিনেশন নেমড ইন দ্য পলিসি। তাহলে কনসাইনারের ওয়্যারহাউস থেকে শুরু করে আর কনসাইনির ওয়্যারহাউস পর্যন্ত পুরোটাই এই কভারটা থাকছে। ঠিক আছে, এবং এই কনসাইনির ওয়্যারহাউস বা প্লেস অফ স্টোরেজ যেটা, সেটা পলিসিতে তার নামটাও মেনশন করা থাকছে। আর একটা হচ্ছে দেখে নেবো, অথবা টু এনি আদার ওয়্যারহাউস অর প্লেস অফ স্টোরেজ। তাহলে এটা কি বলছে? কনসাইনিজের ওয়্যারহাউস না হয়ে অন্য কোনো ওয়্যারহাউস অথবা প্লেস অফ স্টোরেজ, যেটা কনসাইনি বলেছে যে আমাকে গুডসটা এখানে আমার ডেলিভারি চাই, হয়তো সেখান থেকে সে হয়তো সেটা স্টোরেজ করবে সেখানে, বা সেখান থেকে হয়তো সে ওটা ডিস্ট্রিবিউট করে দেবে, বা সেখান থেকে হয়তো সে ওটা সেল করবে। তো সেই পারপাস যে প্লেসটা মেনশন করা আছে পলিসিতে সেখানে, অথবা upon expiry of 60 days of completion of discharge overside of the insured goods from the overseas vessel at the final port of discharge whichever shall first occur. তাহলে এটা কি? এটা বলছে যে ধরো গুডসটা ভেসেলে করে তোমার পোর্ট অবধি চলে এলো। ঠিক আছে, এবার পোর্ট থেকে সেটাকে আবার কনসাইনারের ওয়্যারহাউস অবধি নিয়ে যেতে হবে বা কনসাইনারের মেনশনড ডেস্টিনেশন অবধি নিয়ে যেতে হবে। তো সেই পোর্টে নামানোর পরে 60 ডেজ কভারটা থাকছে। এই 60 ডেজের মধ্যে কনসাইনিকে বা তার রিপ্রেজেন্টেটিভকে ওই গুডসটাকে ওখান থেকে নিয়ে কনসাইনিজ ওয়্যারহাউস অবধি পৌঁছতে হবে। এই 60 ডেজ যদি ওভার হয়ে যায় তাহলে কিন্তু কভারটা এন্ড হয়ে যাচ্ছে, তারপরে আর কভারটা থাকছে না। ঠিক আছে, নেক্সট দেখো, if before the expiry of the policy but after discharge at destination it is decided to forward the goods to another destination, the policy shall not extend beyond the commencement of transit to the other destination. তাহলে এখানে কি বলা হচ্ছে যে ধরো গুডসটাকে প্রথমে ডেস্টিনেশন পোর্টে আনলোডিং করা হলো। এবার আমরা কি জানি যে আনলোডিং এর পরে 60 ডেজ অবধি ওই পোর্টে কভার থাকছে। এবার ধরো তখনও 60 ডেজ হয়নি, তার আগেই কনসাইনি বলছে যে এবার আমি এই গুডসটাকে এই পোর্ট থেকে অন্য একটা পোর্টে নিয়ে যাব, বাই আর একটা জার্নি, আর একটা শিপে লোডিং করে একটা অন্য একটা পোর্টে নিয়ে যাওয়া হবে। তো সেক্ষেত্রে কি হবে, শিপে লোডিং করার পরে যখন সেই নেক্সট জার্নিটা যে মুহূর্তে শুরু হবে, তো সেক্ষেত্রে কিন্তু আর এই পলিসিটা কন্টিনিউয়েশন থাকছে না, তখন এই পলিসিটা এন্ড হয়ে যাচ্ছে এবং এক্ষেত্রে আবার নতুন করে পলিসি কভার নিতে হবে, তবেই নেক্সট জার্নিটা সেটার জন্য কভার পাওয়া যাবে। ওকে, নেক্সট হচ্ছে দ্য ইন্স্যুরেন্স রিমেন্স ইন ফোর্স ডিউরিং
কখন এই ইন্স্যুরেন্সটা তোমার ভ্যালিড থাকবে, সেটা হচ্ছে ডিলে বিয়ন্ড দ্য কন্ট্রোল অফ দ্য অ্যাসিওর্ড। হয়তো অ্যাসিওর্ডের কিছু করার নেই, বিয়ন্ড দ্য কন্ট্রোল অফ দ্য অ্যাসিওর্ড এমন কিছু হচ্ছে যার জন্য ডিলে হচ্ছে, হয়তো কোথাও যুদ্ধ হচ্ছে, তাই জন্য জাহাজটাকে কোনো একটা সেফ জায়গায় দাঁড় করিয়ে রাখা হয়েছে, তো সেই জন্য তোমার ডিলে হচ্ছে, তো সেই ডিলেটা বিয়ন্ড দ্য কন্ট্রোল অফ দ্য অ্যাসিওর্ড, তো দ্যাট ইজ কাভার্ড। নেক্সট হচ্ছে এনি ডেভিয়েশন, যদি কোনো ডেভিয়েশন করা হয়, ডেভিয়েশন মানে কি, যে হয়তো রুটটা এদিক দিয়ে এরকম হওয়ার কথা ছিল, তো রুটটা এরকম না হয় কোনো একটা অন্যভাবে জিনিসটাকে নিয়ে যাওয়া হচ্ছে, তো সেটাও পসিবল। নেক্সট হচ্ছে ফোর্স ডিসচার্জ। ফোর্স ডিসচার্জ মানে হচ্ছে যে হয়তো এমন একটা সিচুয়েশন হয়ে যায়, হয়তো জাহাজের কোনো একটা ভেসেলের কিছু একটা ইকুইপমেন্ট ম্যাল ফাংশনিং হয়ে গেছে, তো সেক্ষেত্রে সেটাকে একটা পোর্ট অফ ডিস্ট্রেসে আনলোডিং করানো হচ্ছে, তো সেখানে ফোর্স ডিসচার্জ হচ্ছে, তো সেক্ষেত্রেও সেটাও কিন্তু কভার থাকছে। নেক্সট হচ্ছে রিশিপমেন্ট। রিশিপমেন্ট মানে হচ্ছে যে একটা পোর্ট থেকে আবার নামানো হয়েছিল কোনো কারণে, সেখান থেকে আবার লোডিং করা হচ্ছে, তো সেটাও কভার থাকছে। নেক্সট হচ্ছে ট্রান্সশিপমেন্ট। ট্রান্সশিপমেন্ট মানে আমরা জানি যে অনেক ক্ষেত্রে কি হয়, মাল্টিমোডাল ট্রানজিট হয়, বা বিভিন্ন জায়গায় একটা পোর্ট থেকে যা ভেসেল চেঞ্জ করে অন্য ভেসেলে করে আবার সেই জার্নিটা শুরু হয়, তো সেক্ষেত্রেও ভয়েজটা কভার থাকছে। এনি ভেরিয়েশন অফ অ্যাডভেঞ্চার অ্যারাইজিং ফ্রম দ্য এক্সারসাইজ অফ লিবার্টি গ্র্যান্টেড টু দ্য শিপ ওনার অর চার্টারার্স আন্ডার দ্য কন্ট্রাক্ট অফ অ্যাফ্রেটমেন্ট। মানে কন্ট্রাক্ট অফ অ্যাফ্রেন্ট মানে কি, অ্যাফ্রেটমেন্ট মানে কি, একটা জার্নিটা যেটা হচ্ছে সেটা তো একটা ভাড়ার বেসিসে হচ্ছে, একটা ফ্রেট আছে, তো এটাকেই বলছে কন্ট্রাক্ট অফ অ্যাফ্রেন্টমেন্ট। তো শিপ ওনার আর চার্টারার্সের মধ্যে, চার্টারার্সের সাথে যে যে ওনার অফ দ্য কার্গো, তার একটা কন্ট্রাক্ট অফ অ্যাফ্রেঞ্জমেন্ট থাকবে, এবং সেখানে বলা থাকবে যে যদি এমন কোনো প্রবলেম হয় যার জন্য অ্যাডভেঞ্চারটাকে ভেরিয়েশন করতে হচ্ছে, অ্যাডভেঞ্চারটার হয়তো রুট চেঞ্জ করতে হচ্ছে বা কিছু চেঞ্জ করতে হচ্ছে, তো সেক্ষেত্রেও কিন্তু ইন্স্যুরেন্সটা কভার থাকবে। নেক্সট আমরা পড়বো কি চেঞ্জ অফ ভয়েজ, যেটা হচ্ছে ইফ দ্য ডেস্টিনেশন ইজ চেঞ্জড আফটার দ্য ভয়েজ হ্যাজ বিন স্টার্টেড দেন দ্য ইনশিওর্ড শুড ইমিডিয়েটলি ইনফর্ম দ্য ইনশিওরার অ্যান্ড বোথ অফ দেম উইল দেন এগ্রি অন নিউ রেট অ্যান্ড টার্মস। যদি এরকম হয় যে ভয়েজটা স্টার্ট হয়ে যাওয়ার পরে তার ডেস্টিনেশন পয়েন্টটা চেঞ্জ হচ্ছে, তো সেক্ষেত্রে ইনশিওর্ডকে অবশ্যই ইনশিওরারকে ইমিডিয়েটলি ইনফর্ম করতে হবে, এবং তখন ইনশিওরার দেখবে যে এক্ষেত্রে তার রিস্কের কি হচ্ছে, রিস্কটা কতটা বেড়ে যাচ্ছে বা রিস্কটা সেম থাকছে কিনা, তো সেক্ষেত্রে সেই অনুযায়ী নিউ রেটস অ্যান্ড টার্মসে তখন আবার দুজনে এগ্রি করলে তখন সেটা কভার হয়ে যাবে। ওকে, আচ্ছা এবার আমরা পড়বো ইনস্টিটিউট ওয়ার ক্লজেস। তাহলে এর আগে যখন আমরা ইনস্টিটিউট কার্গো ক্লজ এ, বি এবং সি পড়েছিলাম, সেখানে আমরা জেনেছিলাম যে ওয়ার রিস্কটা কিন্তু এক্সক্লুড করা থাকে আইসিসি এবিসিতে, কিন্তু এখন আমরা পড়ছি ইনস্টিটিউট ওয়ার ক্লজ, তার মানে যদি কেউ এই ক্লজটাকে ওই পলিসির মধ্যে অ্যাড করে তখন কিন্তু তার সেই ওয়ার এক্সক্লুশনটা আর থাকবে না, তখন সে ওয়ার রিস্কের কভারটা নিতে পারবে। এবার আমরা দেখে নেবো যে কি কি কভার করছে। দ্য ইন্স্যুরেন্স কভার্স লস অর ড্যামেজ টু দ্য সাবজেক্ট ম্যাটার ইনশিওর্ড কজড বাই এনি ওয়ার অর সিমিলার পেরিল, মানে যেগুলো ওখানে এক্সক্লুড ছিল ওয়ার ক্লজে, ওয়ার রিস্কে, ঠিক সেগুলোই এখানে কভার থাকছে। তাহলে ধরো তোমার কোনো ওয়ার শুরু হয়ে গেল, বা সিভিল ওয়ার, রিভলিউশন, রেবেলিয়ন, বা ধরো অ্যারেস্ট, ক্যাপচার, সিজার, এই সমস্ত ক্ষেত্রে যা যা লস হচ্ছে সেগুলো সব কভার থাকছে। প্লাস ধরো ওয়ারের সময় কি হয়, বিভিন্ন রকম বম্বস, মাইন্স, টর্পিডোস, এগুলো দিয়েও অনেক লস হয়, তো সেই লসগুলো এই ওয়ার রিস্কে কভার থাকছে। নেক্সট হচ্ছে আমরা দেখবো কি জেনারেল অ্যাভারেজ অ্যান্ড স্যালভেজ চার্জেস ইনকার্ড টু অ্যাভয়েড আ লস ফ্রম রিস্ক কভার ফ্রম আ রিস্ক কভার্ড। তাহলে এই জেনারেল অ্যাভারেজ যে লস হচ্ছে এবং স্যালভেজ চার্জেসের জন্য যে এক্সপেন্স হচ্ছে সেটাও ইনস্টিটিউট ওয়ার ক্লজে কভার থাকছে। ধরো কোনো একটা জায়গায় যুদ্ধ লেগে গেছে হঠাৎ করে, এবার জাহাজটাকে সেই মুহূর্তে সেখান থেকে সরিয়ে ফেলতে হবে, তো তখন দেখা যাচ্ছে যে যদি জাহাজটাকে একটুখানি লাইটেন আপ করে নেওয়া যায় তাহলে তাড়াতাড়ি ওটাকে নিয়ে সরে যাওয়া যাবে, কারণ জাহাজটা ওখানে থাকলে টোটাল লস হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে হয়তো কিছু কার্গো জাহাজ থেকে ইন্টেনশনালি ফেলে দেওয়া হলো, যাতে জাহাজটা কি হলো, লাইটেন আপ হয়ে গেল এবং জাহাজটাকে নিয়ে তাড়াতাড়ি ওই জায়গা থেকে পালিয়ে যাওয়া হলো। তো এই যে কার্গোগুলো ইন্টেনশনালি ফেলে দেওয়া হলো, তো তার জন্য জেনারেল অ্যাভারেজ লস হলো, তো সেই লসটাও কিন্তু
ইনস্টিটিউট ওয়ার্ক ক্লজের মধ্যে কভার থাকছে। নেক্সট হচ্ছে আন্ডার ডিউটি অফ অ্যাসিওর্ড ক্লজ চার্জেস রিজনেবলি অ্যান্ড প্রপারলি ইনকার্ড টু মিনিমাইজ অ্যান্ড ইনশিওর্ড লস আর অলসো কভার্ড। ওকে, নেক্সট হচ্ছে ওয়ার্ক ক্লজ এক্সক্লুশন। কি এক্সক্লুশন রয়েছে আমরা দেখে নেব। সেটা হচ্ছে দ্য ইন্স্যুরেন্স শ্যাল নট কভার এনি ক্লেম বেসড আপন লস অফ অর ফ্রাস্ট্রেশন অফ দ্য ভয়েজ অর অ্যাডভেঞ্চার। তাহলে এক্ষেত্রে একটা কথা বলা হচ্ছে যে যে ধরো কোনো একটা যুদ্ধের কারণে যদি কোনো একটা ভয়েজ ক্যান্সেল হয়ে যায়, যে ভয়েজটাকে আর কমপ্লিটই করা যাচ্ছে না, ভয়েজটা কিছু দূর অবধি গেছে, তারপর সেখান থেকে আর ভয়েজটা আর কমপ্লিট করা পসিবল নয় ওয়ারের জন্য, তো তখন হয়তো দেখা যাচ্ছে যে তার মধ্যে সমস্ত রকম যে ইনশিওর্ড যে সাবজেক্ট ম্যাটার রয়েছে সেটা কিন্তু ইনট্যাক্ট রয়েছে, সেটার কোনো লস হয়নি, কিন্তু ভয়েজটা কমপ্লিট হচ্ছে না, তখন এটাকে কনস্ট্রাকটিভ টোটাল লস হিসেবে ধরে নেওয়া হচ্ছে এবং সেই লসটা কিন্তু ওয়ার্ক ক্লজে কভার থাকছে না। আর আদার এক্সক্লুশনস আর সেম অ্যাজ ইনস্টিটিউট কার্গো ক্লজ ABC। বাকি যে সমস্ত এক্সক্লুশন আছে সেগুলো সবই ইনস্টিটিউট কার্গো ক্লজে আমরা যেগুলো পড়েছি তার সঙ্গে সেম হচ্ছে। ওকে, নেক্সট আমরা বলবো কি ডিউরেশন অফ ওয়ার রিস্ক কভার। কি বলছে, ওয়ার কভার দেয়ারফোর ডাজ নট অ্যাটাচ আনটিল দ্য গুডস আর লোডেড অন দ্য ওভারসি ভেসেল অ্যান্ড ইট সিজেস হোয়েন দ্য গুডস আর ডিসচার্জ ফ্রম দ্য ওভারসি ভেসেল। তাহলে এক্ষেত্রে ওয়ারের ক্ষেত্রে কি হয়, যতক্ষণ কার্গোটা জলে থাকে মানে কি যতক্ষণ কার্গোটা ভেসেলে থাকে সেই ততক্ষণই কিন্তু ওয়ার রিস্কটা কভার থাকে। যেরকম আমরা ইনস্টিটিউট ট্রানজিট ক্লজে আমরা যেরকম পড়লাম সেটা হচ্ছে যে একদম ওয়্যার হাউস টু ওয়্যার হাউস পুরোটা কভার থাকছে, কিন্তু ওয়ার রিস্কটা কিন্তু কভার থাকছে না। ওয়ার রিস্কটা শুধুমাত্র যতক্ষণ কার্গোটা জলে থাকছে ততক্ষণই ওয়ার রিস্কটা কভার থাকছে। ওকে, নেক্সট হচ্ছে ইফ দ্য ভেসেল অ্যারাইভস অ্যাট ডেস্টিনেশন বাট আনলোডিং ইজ ডিলেড ওয়ার কভার ইজ লিমিটেড আপ টু 15 days কাউন্টিং ফ্রম দ্য মিড নাইট অফ দ্য ডে অফ অ্যারাইভাল। তাহলে ধরো ডেস্টিনেশন পোর্টে ভেসেলটা এসে গেছে কিন্তু আনলোডিং হয়নি, তখনও কার্গোটা ওই ভেসেলের মধ্যেই রয়েছে, তো সেক্ষেত্রে 15 দিন অবধি এই ওয়ার রিস্কটা কভার থাকবে। 15 দিনের মধ্যে কার্গোটাকে ভেসেল থেকে আনলোডিং করিয়ে নিতে হবে। কখন থেকে 15 দিন কাউন্ট হবে, কাউন্টিং ফ্রম দ্য মিড নাইট অফ দ্য ডে অফ অ্যারাইভাল। ওকে, নেক্সট হচ্ছে ইফ দ্য গুডস আর ট্রান্সশিপড cover continues during the transshipment but subject to 15 days counting from the date of arrival of the vessel at the transshipment port। এবার ধরো কোনো একটা ভয়েজের ক্ষেত্রে ট্রান্সশিপমেন্ট হচ্ছে, ট্রান্সশিপমেন্ট মানে কি একটা ভেসেল থেকে গুডসটাকে অন্য ভেসেলে আবার তোলা হবে, তো সেক্ষেত্রে একটা ভেসেল থেকে প্রথমে আনলোডিং করা হয়েছে এবং তারপরে অন্য ভেসেলে তোলার ক্ষেত্রে ম্যাক্সিমাম 15 দিন সেই গুডসটা ট্রান্সশিপমেন্ট পোর্টের মধ্যে থাকতে পারে। এই 15 দিন ওয়ার রিস্কটা কভার থাকছে। ধরো কোনো ক্ষেত্রে সেটা নেক্সট ভেসেলে তোলার জন্য হয়তো 17 দিন সময় লেগে গেল, তো এক্সট্রা যে 2 দিন সেই 2 দিন কিন্তু ওয়ার রিস্ক কভার থাকছে না। আবার ওটা নেক্সট ক্যারিং ভেসেলে লোডিং হলো, সেই ক্যারিং ভেসেলে লোডিং হওয়ার পর থেকে আবার কিন্তু ওয়ার রিস্কটা অ্যাটাচ হয়ে যাচ্ছে। ওকে, নেক্সট আমরা পড়বো কি ইনস্টিটিউট ওয়ার ক্লজ এয়ার কার্গো। তাহলে যদি কোনো কার্গো বাই এয়ার যাচ্ছে তো সেক্ষেত্রে ওয়ার্ক ক্লজটা কি রিস্ক কভার করছে সেটা এবার আমরা পড়ছে যে ফর এয়ার কার্গো ওয়ার্ক ক্লজ ইজ অলমোস্ট আইডেন্টিক্যাল টু দ্য কভার ইন দ্য মেরিন কার্গো ওয়ার্ক ক্লজ। তাহলে ওয়ার্ক ক্লজ আমরা এক্ষুনি যেটা পড়লাম তার সঙ্গে এটা অলমোস্ট আইডেন্টিক্যাল। জেনারেল অ্যাভারেজ অ্যান্ড স্যালভেজ চার্জেস আর অমিটেড। বেসিক্যালি যখন কোনো কার্গো বাই এয়ার যাচ্ছে তখন সেক্ষেত্রে জেনারেল অ্যাভারেজ বা স্যালভেজ চার্জেসের কোনো ব্যাপার থাকছে না, তো এইগুলো অমিটেড থাকছে। নেক্সট হচ্ছে ডিউরেশন ইজ অ্যাজ দ্য ইনশিওর্ড কার্গো লোডেড অন দ্য এয়ারক্রাফট ফর দ্য কমেন্সমেন্ট অফ দ্য এয়ার ট্রানজিট। তাহলে এখানেও ঠিক সেম আমরা একটু আগেই পড়েছি যে ওয়ার রিস্ক কিন্তু যখন কোনো কার্গো ল্যান্ডে থাকছে তখন ল্যান্ডের ক্ষেত্রে ওয়ার রিস্ক কভার থাকছে না, কারণ ল্যান্ডের ক্ষেত্রে ওয়ার রিস্ক কি হয়, ক্যাটাস্ট্রফিক হয়ে যায়, তো সেক্ষেত্রে সেটার ইন্স্যুরেন্স পাওয়া যাচ্ছে না। যখন কার্গোটা লোড হয়ে যাচ্ছে যখন কার্গোটা কোনো এয়ারক্রাফটের মধ্যে লোডিং হয়ে যাচ্ছে তখন থেকে কভারটা শুরু হচ্ছে এবং এটা যখন ডেস্টিনেশন এয়ারপোর্ট অবধি আসছে ততক্ষণ অবধি কভার থাকছে। বাট এক্ষেত্রেও একটা 15 দিনের টাইম লিমিট দেওয়া আছে ফ্রম দ্য মিড নাইট অফ দ্য ডে অফ অ্যারাইভাল অ্যাট দ্য এয়ারক্রাফট, সেই 15 দিনের মধ্যে এয়ারক্রাফট থেকে কার্গোটাকে তোমার ডেস্টিনেশন পোর্টে নিয়ে যেতে হবে। তো নেক্সট হচ্ছে ইনস্টিটিউট স্ট্রাইক ক্লজেস কার্গো। তাহলে এই ইনস্টিটিউট স্ট্রাইক ক্লজেস মানে কি, এই ক্লজটা যদি কেউ ICC A B C তে অ্যাড করে তাহলে
আইসিসিতে যে স্ট্রাইক রিস্কের যে এক্সক্লুশনটা ছিল সেটা কিন্তু তখন আর থাকছে না, তখন এই রিস্কগুলো, সেই স্ট্রাইকের রিস্কগুলো কিন্তু সে কভার করতে পারছে। কি বলা হচ্ছে, দ্য লস অর ড্যামেজ টু দ্য সাবজেক্ট ম্যাটার ইনশিওর্ড কজড বাই স্ট্রাইকার্স, লকড আউট ওয়ার্কমেন অর পার্সনস টেকিং পার্ট ইন লেবার ডিস্টারবেন্স, রায়োটস অ্যান্ড সিভিল কমোশন, এনি টেরোরিস্ট অর এনি পার্সন অ্যাক্টিং ফ্রম পলিটিক্যাল মোটিভ। তাহলে এদের কারণে যদি কোনো লস হয় তাহলে সেটা কভার থাকছে ইনস্টিটিউট স্ট্রাইক ক্লজে। General average and salvage charges incurred to avoid a loss from a risk covered, তাহলে যদি কোনো এই রিস্কটাকে অ্যাভয়েড করার জন্য যদি কোনো জেনারেল অ্যাভারেজ বা স্যালভেজ চার্জেস এক্সপেন্স হয় সেটাও কভার থাকছে। আন্ডার ডিউটি অফ অ্যাসিওর্ড ক্লজ, চার্জেস রিজনেবলি অ্যান্ড প্রপারলি ইনকার্ড টু মিনিমাইজ অ্যান্ড ইনশিওর্ড লস আর অলসো কভার্ড। তাহলে কোনো লসকে মিনিমাইজ করার জন্য ইনশিওর্ড যদি কোনো অ্যাক্ট করে থাকে এবং সেটার জন্য যদি কোনো এক্সপেন্স হয়ে থাকে সেটাও এই ক্লজে কভার্ড রয়েছে। কি কি এক্সক্লুশনস রয়েছে আমরা দেখে নেব। লস, ড্যামেজ অর এক্সপেন্স অ্যারাইজিং ফ্রম অ্যাবসেন্স, শর্টেজ অর withholding of labor resulting from strike, lockout, labor disturbance, riot or civil commotion is not covered। তাহলে কি বলছে যে ধরো কিছু লোক কি হচ্ছে, যারা ধরো স্ট্রাইকার্স, যারা ধরো মানে স্ট্রাইক করছে, তারা যেহেতু প্রেজেন্ট নেই, তো সেক্ষেত্রে কি হচ্ছে, সেক্ষেত্রে রেগুলার ওয়ার্কটা হ্যাম্পার হচ্ছে এবং তার জন্য একটা লস হচ্ছে, সেই লসটা কিন্তু কভার থাকছে না। ওকে, মানে স্ট্রাইকার্সের জন্য বা ওটা লকড আউট হয়ে যাওয়ার জন্য যে লসটা হচ্ছে, রেগুলার ওয়ার্কটা, রেগুলার রুটিনটা হ্যাম্পার হওয়ার জন্য যে লসটা হচ্ছে, সেই লসটা কিন্তু কভার থাকছে না। নেক্সট হচ্ছে ফ্রাস্ট্রেশন অফ ভয়েজ, মানে যদি স্ট্রাইকের জন্য বা রায়টের জন্য কোনো ভয়েজ, সেটা ভয়েজটাই ক্যান্সেল হয়ে যায়। হয়তো দেখা যাচ্ছে যে তার ইনশিওর্ড কার্গোটা ইনট্যাক্ট রয়েছে, সেটার কোনো লস হয়নি, কিন্তু এন্টায়ার ভয়েজটাই ক্যান্সেল হয়ে গেছে, তো সেই লসটাও কিন্তু ইনস্টিটিউট স্ট্রাইক ক্লজে কভার থাকছে না। ওকে, আদার এক্সক্লুশনস আর সেম অ্যাজ ইনস্টিটিউট কার্গো ক্লজ A, B, C। নেক্সট আমরা বলবো ডিউরেশন অফ কভার। দ্য কভার ইজ ওয়ারহাউস টু ওয়ারহাউস। ওকে, তাহলে স্ট্রাইক ক্লজটা ওয়ারহাউস থেকে ওয়ারহাউস অবধি কভার থাকছে। আপন expiry of 60 days of completion of discharge overside of the insured goods from the overseas vessel at the final port of discharge, অথবা কি যদি ওই ফাইনাল পোর্ট অফ ডিসচার্জে 60 দিনের মধ্যে ওই গুডসটাকে তোমার বায়ারের ওয়্যারহাউস অবধি নিয়ে যেতে হবে, ততদিন অবধি স্ট্রাইক ক্লজটা কভার থাকছে। ঠিক আছে, টার্মিনেশন অফ ট্রানজিট টেরোরিজম ক্লজ, তাহলে এখানে একটা আমরা পড়বো, সেটা হচ্ছে টার্মিনেশন অফ ট্রানজিট অর ট্রানজিট টেরোরিজম ক্লজ। এখানে কি বলা হচ্ছে যে আন্ডার দিস ক্লজ টেরোরিজম ইজ উইথড্রন ডিউরিং স্টোরেজ প্লেসেস অ্যান্ড কাভার্ড অনলি ডিউরিং ট্রানজিটস। তাহলে এই ক্লজটাতে বলা হচ্ছে যে টেরোরিজমের জন্য যদি কোনো টেরোরিস্টদের দ্বারা যদি কোনো লস হয়, তো সেই লসটা তখনই কভার থাকবে যখন ওই গুডসটা ট্রানজিট থাকবে। যদি কোথাও স্টোরেজ করা থাকে এবং সেই সময় যদি টেরোরিস্টরা অ্যাটাক করে, তাহলে সেই লসটা কভার থাকছে না। যখন ইন ট্রানজিট থাকছে কোনো গুডস, তখন যদি টেরোরিস্টরা অ্যাটাক করে এবং তার থেকে কোনো লস হয়, সেটা কভার থাকছে। ওকে, নেক্সট আমরা পড়বো ইনস্টিটিউট স্ট্রাইক ক্লজেস এয়ার কার্গো। তাহলে এবার আমরা একটা পড়ে নেবো যে যখন কোনো কার্গো বা এয়ার যাচ্ছে এবং তখন যদি স্ট্রাইকের জন্য কোনো লস হয়, সেটা কি রিস্ক কভার্ড and exclusions are same as marine cargo strike clause। তাহলে এক্ষুনি আমরা যে স্ট্রাইক ক্লজটা পড়লাম, ঠিক সেম জিনিসই যখন এয়ারে করে কোনো জিনিস যাবে তার ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল হবে। ডিউরেশনটা কখন থাকবে, আফটার ডিসচার্জ অ্যাট দ্য ডেস্টিনেশন এয়ারপোর্ট দ্য টাইম লিমিট ইন এয়ার ট্রানজিট ইজ 30 days, দ্যাট ইজ দ্য অনলি ডিফারেন্স। তাহলে এক্ষেত্রে আমরা এক্ষুনি কি পড়লাম যে তোমার ডিসচার্জ পোর্টে পৌঁছানোর 60 দিন অবধি, 60 দিনের মধ্যে ওই গুডসটাকে তোমার বাইরের ওয়্যারহাউসে নিয়ে যেতে হবে, আর এক্ষেত্রে সেই টাইম লিমিটটাই থাকছে 30 days। নেক্সট ইনস্টিটিউট কার্গো ক্লজেস এয়ার, মানে কোনো কার্গোকে বাই এয়ার যখন নিয়ে যাওয়া হচ্ছে তখন কি কি রিস্ক কভার থাকছে। কভার ইজ এগেনস্ট অল রিস্ক অ্যাজ ইন ICC A। ICC A তে
যা যা রিস্ক কভার ছিল এখানেও সব রিস্ক কভার রয়েছে। আন্ডার ডিউটি অফ অ্যাসিওর্ড ক্লজ, চার্জেস রিজনেবলি অ্যান্ড প্রপারলি ইনকার্ড টু মিনিমাইজ অ্যান্ড ইনসিওর্ড লস আর অলসো কভার্ড। মানে কোনো ইনসিওর্ড যদি কোনো লসকে মিনিমাইজ করার জন্য কোনো প্রিকশন নিয়ে থাকেন বা কোনো অ্যাক্ট করে থাকেন, সেটাতে যে এক্সপেন্স হয়েছে সেটাও কভার্ড রয়েছে। ফরওয়ার্ডিং চার্জেস উড বি কভার্ড, মানে কোনো একটা ধরো অন্য একটা পোর্টে, সেটা ডেস্টিনেশন পোর্ট ছাড়াও অন্য কোনো পোর্টে ইমার্জেন্সি পারপাস আনলোডিং করা, সেখান থেকে আবার ডেস্টিনেশন পোর্টে নিয়ে যাওয়া, এই সমস্ত যে এক্সপেন্সগুলো সেগুলো কিন্তু কভারেজ করা হয়। এক্সক্লুশনস কি রয়েছে? জেনারেল অ্যাভারেজ, স্যালভেজ চার্জেস অ্যান্ড বোথ টু ব্লেম কলিশন ক্লজেস আর অমিটেড, কারণ এয়ারের ক্ষেত্রে এই ইনসিডেন্টগুলো হওয়ার কোনো চান্সেস নেই, তো সুতরাং এগুলো অমিটেড রয়েছে, যদিও এগুলো কিন্তু আইসিসি এতে কভারেজ ছিল। তাহলে আইসিসি এর থেকে এর সাথে এর হচ্ছে এখানে একটা ডিফারেন্স। আইসিসি এর মতনই সব রিস্ক এখানে কভার রয়েছে, কিন্তু জেনারেল অ্যাভারেজ, স্যালভেজ চার্জেস অ্যান্ড বোথ টু ব্লেম কলিশন এখানে কভার নেই। Other exclusion are same as ICC-A. Duration of cover. Cover starts as the cargo first moves from the consignor's warehouse or storage for the purpose of loading in the carrying aircraft, and the cover remains during the whole journey. তাহলে এটা সেম হচ্ছে আমরা যেরকম পড়েছি ট্রানজিট ক্লজে, ঠিক সেরকম কনসাইনারের ওয়্যারহাউস থেকে বেরোনোর সাথে সাথে এটার কভারটা শুরু হয়ে যাচ্ছে, এবং এটা তারপরে কি হচ্ছে, এয়ারক্রাফটে লোডিং হচ্ছে এবং সেখান থেকে ডেলিভার হচ্ছে কোথায়, টু দ্য কনসাইনিজ ওয়্যারহাউস অর প্লেস অফ স্টোরেজ অ্যাট দ্য ডেস্টিনেশন নেমড ইন দ্য পলিসি। কনসাইনিজের ওয়্যারহাউসে অর দ্য প্লেস অফ স্টোরেজ যেটা পলিসিতে বলা রয়েছে সেখানে, অথবা টু এনি আদার ওয়্যারহাউস অর প্লেস অফ স্টোরেজ, বা হয়তো কনসাইনি হয়তো বলছে যে না আমি যেখানে বলা ছিল সেখানে হয়তো নেবো না, অন্য একটা কোথাও ইনসিওরারকে জানালো যে আমি এখন এখানে ডেলিভারি নিতে চাই, সেখানেও কভারেজ হবে। Upon expiry of 30 days of completion of discharge, oversight of the insured goods from the aircraft whichever shall first occur, অথবা কি বলছে যে যদি এয়ারক্রাফট থেকে নামানো 30 দিনের মধ্যে ওই কভারটা থাকছে, সেই 30 দিনের মধ্যে বায়ারকে কি করতে হবে, এয়ারপোর্ট থেকে কার্গোটাকে নিজের ওয়্যারহাউসে নিয়ে যেতে হবে। এই 30 দিন অবধি ম্যাক্সিমাম কভারটা থাকবে। ওকে, নেক্সট হচ্ছে রেজিস্টার্ড মেল অ্যান্ড পোস্টাল সেন্ডিংস বাই এয়ার। হয়তো কোনো কিছু পোস্টাল সেন্ডিংস হচ্ছে বাই এয়ার, সেক্ষেত্রে কি কভার থাকবে সেটা আমরা পড়ে নেবো। রিস্ক কভার হচ্ছে অল রিস্ক অফ ফিজিক্যাল লস অর ড্যামেজ টু দ্য সাবজেক্ট ম্যাটার। ডিউরেশন কভার স্টার্টস অ্যাজ দ্য গুডস আর ডিপোজিটেড or registered at the named post office and terminates as goods are delivered to the addressee at the destination named in the policy। মানে অ্যাড্রেসির হাতে পৌঁছানো অবধি কভারটা থাকছে, কখন থেকে না যখন থেকে ওই গুডসটাকে তোমার পোস্ট অফিসে ডিপোজিট করা হচ্ছে তখন থেকে, or until expiry of 15 days counting from the midnight of the day on which the notice of arrival of the goods is given to the addressee by the post office at the destination। তাহলে অথবা কতদিন থাকছে, জিনিসটা পোস্ট অফিসে পৌঁছানোর পরে পোস্ট অফিস কি করবে, হয়তো জিনিসটা ডিরেক্ট অ্যাড্রেসির কাছে গেল না, বা অ্যাড্রেসির কাছ থেকে ফিরে, অ্যাড্রেসি হয়তো প্রেজেন্ট ছিল না সেই মুহূর্তে অ্যাড্রেসে, তার কাছ থেকে ফিরে জিনিসটা পোস্ট অফিসে এলো। এবার পোস্ট অফিস কি করবে, অ্যাড্রেসিকে একটা নোটিশ দেবে, তো সেই নোটিশটা পাওয়ার 15 দিনের মধ্যে গুডসটাকে তাকে অ্যাড্রেসিকে ওখান থেকে কালেক্ট করতে হবে। এই 15 দিন অবধি কভারটা থাকবে, তারপরে আর থাকবে না। ঠিক আছে, তাহলে আজকে আমরা পড়লাম চ্যাপ্টার 4 এর পরের অংশটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। ওকে, চলো দেখা হচ্ছে এর নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।